এটা তো প্ল্যানের অংশ। এটা ইউক্রেনেও করেছে। ইউক্রেনে কিন্তু এখন অনবরত দালিলিক প্রমাণ বের হচ্ছে যে এটা তখনকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা করেনি, করেছে মার্সেনারি আন্দোলনকারীরা, মার্সেনারি স্নাইপাররা। আমাদেরও মার্সেনারি স্নাইপার ছিল, এবং আপনি দেখবেন যে সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত, সামরিক বাহিনী থেকে কোনো না কোনো কারণে চাকুরিচ্যুত এরা কিন্তু সংঘবদ্ধভাবে এটা করেছে, এবং তাদের একজন কিন্তু প্রকাশ্যে বক্তব্য দিয়েছে, হ্যাঁ আমরা এটা নিয়ে খেলেছি, গ্রেনেড নিয়ে খেলেছি, ফ্যাসিস্ট সরকারকে নামানোর জন্য আমাদের যা যা করার তা তা করেছি। এবং আপনি দেখেন এতগুলো থানা লুট হয়েছে, তার মধ্যে কিন্তু সব অস্ত্র ফেরত আসেনি, এবং আমাদের পত্রিকায় যেটা এসেছে 2 লাখ বা 3 লাখ গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো কারা ব্যবহার করছে, কোথায় গিয়েছে সেগুলো? এবং শত শত জঙ্গি বের হওয়া, এবং 14 দিনে অপারেশন ডেভিল হান্ট নামে 21,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। 14 দিনে 21,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে, যেখানে চিহ্নিত এবং আন্তর্জাতিকভাবে রেড অ্যালার্টের অংশ, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গিরা বাইরে বয়ান দিচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে। এবং আপনি খেয়াল করেন সেই ভদ্রলোকের নাম কি, আব্বাসী সম্ভবত, সে যেভাবে আস্ফালন করেছে, হ্যাঁ, সাতিমে রাসুল বলে বা কিছু বলে, তারা বলেছে যে এই সরকার জোর করে এসেছে, এই সরকারকে তারা যদি এই সরকারের কাছ থেকে সঠিকভাবে কোনো রকমের বিচার আচার, যেমন রাখাল রাহা, তারপরে মির্জা গালি কি ওর কবির নাম গালিব হোসেন বা কিছু, উনি গালিব এবং তাসলিমা নাসরিন, তাদেরকে যদি সঠিকভাবে বিচার না করা হয়, তারা সঠিকভাবে বিচার করতে বলছে হচ্ছে তারা শরিয়া কোর্টের মাধ্যমে বিচার করতে চায়। তো সেটা যদি না হয় তাহলে তারা এই সরকারের বিরুদ্ধেও সে ধরনের জোর জবরদস্তি তারা খাটাবে। এবং তারা বলছে যে তাদের যদি বাক স্বাধীনতা থাকে তাহলে আমাদের হাতের স্বাধীনতা আছে। আপনি বুঝে নেন, 29 মিলিয়ন টাকা পেয়েছে। তাদের এই হাজবেন্ড ওয়াইফের কথা বলা হচ্ছে, তার হাজবেন্ড সাইবার সিকিউরিটি নিয়ে নাকি রিসার্চ করতো অনবরত। তিনি তার যে পত্রিকায় চাকরি করতেন সেই পত্রিকা ছেড়ে দিয়ে উনি সাইবার সিকিউরিটি নিয়ে রিসার্চ করতো। এবং আপনি দেখবেন যে বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া হচ্ছে প্ল্যাটফর্ম অনুযায়ী। তো ওভাবেই লোক তৈরি করা হয়েছে, হাজার হাজার লোক তৈরি করা হয়েছে অনলাইনে, এবং অনেক টাকা থাকার কারণে তারা বড় ভাড়া করেছে। তখন আপনি অনলাইনে চাকরির অনেক সুবর্ণ সুযোগ, এরকম বিভিন্ন রকম বিজ্ঞাপনও একদম ছোট ছোট ছিল। হ্যাঁ, তো এই ধরনের প্রকল্প আমরা ওটা বুঝি না বুঝি, ওই ধরনের প্রকল্পে তারা সেভাবে কিন্তু লোক রিক্রুট করেছে, এবং তারা অনলাইনটা সেভাবে দখল করেছে। এবং প্রোপাগান্ডার কথা কি বলবো, আপনি শুধু খেয়াল করেন সুলতানা, যে তারা যে শহীদ শহীদ বলে বিভিন্ন গল্প লিখতো, অমুক সেভাবে শহীদ হয়ে গিয়েছে, অমুক ওভাবে শহীদ হয়ে গিয়েছে। এখনো তারা বিভিন্ন রকমের গল্প লিখে এই শহীদদের মধ্যে 30 জনের উপর ফেরত এসেছে আবার। তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে তারা অনলাইনের মাধ্যমে, এর মধ্যে পড়ে তো অনেক নিরীহ মানুষেরও প্রাণ গেছে, কত নিরীহ তরুণের প্রাণ চলে গেছে, রাইট? নিরীহ তরুণের প্রাণ বলবো সেটা তো খুবই দুঃখজনক। এবং আপনার আগের অনুষ্ঠানে, আমার বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বলেছি যে প্রতিটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক, সেটা যেই মারা যেয়ে থাকুক তার সুষ্ঠু বিচার হোক, তদন্ত হোক, তাহলে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনি দুঃখজনকভাবে দেখবেন, দেখুন জাতিসংঘের যে মানবাধিকার কমিশন যে রিপোর্ট, ওটাই আমি আপনাকে বলতে চাচ্ছি, ধোঁয়াশা রিপোর্ট একটি দিয়েছে, একদম ফাঁপা। সুলতানা, আপনি এত বছর সাংবাদিকতা করেছেন, এখনো করছেন, যে কোনো মৃত্যুতে একটা সুরতাল রিপোর্ট হয়, একটা পোস্টমর্টেম হয়, ঠিক আছে? যদি অস্বাভাবিক মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যুর কথা আমি বলছি না, এ ধরনের কোনো কিছু যেটা বলা হচ্ছে যে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, আমি যদি হাজার হাজার না ধরি, আমি যদি ধরি যে 100 জন মানুষ মারা গিয়েছে, 100 জনের মধ্যে কি আপনি 10 জনের পোস্টমর্টেম রিপোর্ট এখন পর্যন্ত সাংবাদিক হিসেবে হাতে পেয়েছেন, দেখেছেন? এখন আপনার মনে আছে কিনা যে সার্জিস আলম তিনি ঘোষণা দিয়েছিলেন যদি সুরতহালের জন্য লাশ তোলা হয় তাহলে কুরুক্ষেত্র হয়ে যাবে। এটাই আমি আপনাকে বললাম যে একটি হত্যাকাণ্ডেরও কিন্তু সুষ্ঠু তদন্ত বা বিচার করার কোনো ব্যবস্থা করা হয়নি। সময় কিন্তু অনেক দূর গড়িয়েছে, আমরা শুধু আওয়াজ শুনেছি কিন্তু সেই অনুযায়ী আমরা কোনো কাজ দেখিনি।